আপনি কি কখনো খেয়াল করেছেন হলিউডের দ্য ম্যাট্রিক্স সিনেমা বা ধরুন আজকের ভিডিও গেমগুলোর দুনিয়াটা কত অদ্ভুত। আপনি যখন কোনো হাই গ্রাফিক্স গেম খেলেন তখন গেমের ভেতরের চরিত্রগুলোর জন্য কিন্তু ওই ভার্চুয়াল জগৎটাই আসল বাস্তব। তারা জানে না যে তাদের পেছনের দুনিয়াটা আসলে কিছু কোডিং আর নম্বরের খেলা। আজকের পৃথিবীর সবচেয়ে বড় বড় বিজ্ঞানী আর প্রযুক্তিবিদরা একটা অদ্ভুত থিওরি নিয়ে মাথা ঘামাচ্ছেন, যেটার নাম হচ্ছে সিমুলেশন হাইপোথেসিস। সহজ ভাষায় এই ধারণাটা বলে আমরা যে মহাবিশ্বকে বাস্তব মনে করছি, আপনি আমি এই পৃথিবী নক্ষত্র এমনকি ফিজিক্সের নিয়মও সব কিছু হয়তো কোনো অত্যন্ত উন্নত সভ্যতার তৈরি একটা সুপার কম্পিউটার সিমুলেশন বা কোডিংয়ের অংশ। আমরা হয়তো একটা গেমের ভেতরে বাস করছি। টেসলা এবং স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক তো একবার বলেই বসেছিলেন, আমরা যে আসল বা বেস রিয়েলিটিতে আছি তার সম্ভাবনা কোটি কোটির মধ্যে মাত্র 1%। 2003 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দার্শনিক নিক বোস্ট্রম তার একটি বিখ্যাত গবেষণাপত্রে এই বিষয়ে 3টি সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, যদি কোনো অতি উন্নত সভ্যতা প্রযুক্তির চরম শিখরে পৌঁছে কোটি কোটি এমন সিমুলেশন বা ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করে, তবে পরিসংখ্যানগতভাবে আমরাও কোনো একটা সিমুলেশনের ভেতরে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। অবশ্যই বিজ্ঞানীদের কাছে এর কোনো চূড়ান্ত প্রমাণ বা ফাইনাল ডিসিশন নেই, এটি এখনও একটি কাল্পনিক তথ্য। কিন্তু ভাবুন তো, আধুনিক বিজ্ঞান আজ 20-21 শতকে এসে সুপার কম্পিউটার বানানোর পরে যে বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। আজ থেকে হাজার হাজার বছর আগে যখন কোনো কম্পিউটার বা ল্যাবরেটরি ছিল না, তখন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ঋষিরা ঠিক একই প্রশ্ন করেছিলেন। বিজ্ঞান আজ যেখানে এসে কল্পনা করছে, আমাদের পূর্বপুরুষরা সেখানে এক সুগভীর দর্শনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছে। এখানে একটা বিষয় শুরুতেই পরিষ্কার করা দরকার। সনাতন ধর্মের শাস্ত্রে কোথাও কিন্তু কোনো কম্পিউটার বা ডিজিটাল কোডিংয়ের কথা বলা হয়নি। কিন্তু এই জাগতিক বাস্তবতা, সময় এবং আমাদের অভিজ্ঞতা কতটা সত্যি তা নিয়ে এমন কিছু অকাট্য যুক্তি আর উদাহরণ দেওয়া হয়েছে যা আজকের সিমুলেশন থিওরির সাথে হুবহু মিলে যাচ্ছে। সনাতন দর্শনে এই ধারণার সবচেয়ে শক্তিশালী নাম হলো মায়া। মায়া কোনো জাদু বা অলৌকিক কিছু নয়, মায়া হলো এক ধরনের কসমিক ইলিউশন বা মহাজাগতিক বিভ্রম, যা আমাদের মস্তিষ্ককে বাধ্য করে একটা অস্থায়ী জগৎকে স্থায়ী এবং চূড়ান্ত সত্য বলে মেনে নিতে। চলুন 4টি অত্যন্ত সহজ অথচ অকাট্য যুক্তি ও উদাহরণ দিয়ে বিষয়টাকে বোঝা যাক। নাম্বার 1, সময় এবং অভিজ্ঞতার আপেক্ষিকতা, দ্য টাইম ডাইলেশন। ভাগবত পুরাণ এবং আমাদের প্রাচীন বৈষ্ণব আখ্যানগুলোতে একটা দারুণ গল্প আছে। একবার দেবশ্রী নারদ ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনার এই মায়া জিনিসটা আসলে কি, একটু বুঝিয়ে বলবেন? বিষ্ণু হাসলেন, বললেন, নারদ ব্যাখ্যা পরে হবে, আগে আমাকে নদী থেকে একটু জল এনে দাও। নারদ জল আনতে গেলেন। নদীর ঘাটে গিয়ে তিনি এক অপরূপা কন্যাকে দেখলেন। তিনি তার প্রেমে পড়ে গেলেন। তাদের বিয়ে হয়ে গেল, সন্তান হলো। তিনি বছরের পর বছর ধরে সংসার করলেন। জীবনের সমস্ত সুখ দুঃখ আনন্দ শোক সবকিছুর হুবহু অনুভব তিনি করলেন। হঠাৎ একদিন সেই রাজ্যে এক ভয়াবহ বন্যা এলো। নারদের চোখের সামনে তার ঘর বাড়ি স্ত্রী সন্তান সবকিছু ভেসে গেল। নারদ শোকে দুঃখে নদীর তীরে বসে চিৎকার করে কাঁদতে লাগলেন। ঠিক তখনই তার পিঠে একটা হাত পড়ল। নারদ তাকিয়ে দেখলেন ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছেন এবং বলছেন, নারদ জল কোথায়? আমি তো তোমাকে মাত্র কয়েক মিনিট আগে জল আনতে পাঠিয়েছিলাম। নারদ স্তম্ভিত হয়ে গেলেন। যে জীবনটাকে তিনি বহু বছর ধরে সত্য বলে বেঁচেছিলেন, সেটা আসলে ছিল মাত্র কয়েক মুহূর্তের একটা অভিজ্ঞতা, একটা মায়া। এখানে যুক্তিটা হচ্ছে, আপনি যখন রাতে স্বপ্ন দেখেন, স্বপ্নের ভেতরে কিন্তু একটা পুরো জীবন পার হয়ে যায়। সেখানে আনন্দ থাকে, কান্না থাকে, যতক্ষণ ঘুমে থাকেন। স্বপ্নটাকে কি কখনো নকল মনে হয়? মনে হয় না। ঘুম ভাঙলে আপনি বুঝে যান ওটা মনের সৃষ্টি ছিল। তাহলে আমরা আজ যেভাবে জেগে আছি, এটাই যে অন্য কোনো স্তরের স্বপ্ন বা সিমুলেশন নয়, তার গ্যারান্টি কি? সময় আর বাস্তবতা যে চূড়ান্ত সত্য নয়, তা আমাদের শাস্ত্র এই গল্পের মাধ্যমে বুঝিয়েছিল, যেটা আমরা বিষ্ণু এবং নারদের ঘটনাটা শুনলাম। সেকেন্ড উদাহরণ, উপলব্ধি বনাম বাস্তবতা। মহাভারতে একটি বিখ্যাত ঘটনা আমরা সবাই জানি, মায়া সভা। পাণ্ডবদের জন্য ময়দানব নামের এক ব্যক্তি, তিনি এক আশ্চর্য প্রাসাদ তৈরি করেছিলেন, যেখানে বাস্তব আর বিভ্রমের সীমারেখা মুছে গিয়েছিল। সেখানে জলকে মনে হতো শক্ত মেঝে বা মাটি, আবার নিরেট মাটিকে মনে হতো টলটলে জলের জলাশয়। দেয়াল মনে হওয়া জায়গাটা আসলে ছিল যাতায়াতের পথ, আর ফাঁকা পথ মনে করে এগোতে গেলে দেখা যেত সেখানে স্বচ্ছ দেওয়াল খাড়া রয়েছে। দুর্যোধন এই প্রাসাদে এসে চরম বিভ্রমে পড়েন। তিনি শুকনো মাটিতে কাপড় গুটিয়ে হাঁটেন,
আবার জলকে মেজে ভেবে টপকাতে গিয়ে ধপাস করে জলে পড়ে যান। একটু খোলাসা করে বললে, আজকে আমরা যেটাকে ভার্চুয়াল রিয়েলিটি বা বিআর হেডসেট বলি, সেটা মাথায় পড়লে আমাদের চোখ আর কান কিন্তু নকল জগৎটাকেই আসল বলে বিশ্বাস করে। আজ থেকে 1000 বছর আগেই মায়া সবারই ধারণার মাধ্যমে আমাদের পূর্বপুরুষরা প্রশ্ন তুলেছিলেন, বাস্তবতা কি শুধু সেটাই যা আমাদের চোখ দেখছে, নাকি আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের সাথে প্রতারণা করতে পারে? 3 নম্বর বিষয়, দড়ি আর সাপ। ভারতীয় দর্শনের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ আদি শঙ্করাচার্য একটি অসাধারণ মনস্তাত্ত্বিক উদাহরণ দিয়েছিলেন। ধরে নিন, রাতে অন্ধকার রাস্তায় হাঁটার সময় মাটিতে একটা দড়ি পড়ে থাকতে দেখলেন, কিন্তু অন্ধকারের কারণে আপনি ভাবলেন ওটা একটা বিষাক্ত সাপ। সঙ্গে সঙ্গে আপনি ভয় পেয়ে গেলেন, আপনার হার্টবিট বেড়ে গেল, কপালে ঘাম জমল। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, সেখানে কিন্তু কোনো সাপ ছিল না, সাপটা মিথ্যা, কিন্তু সাপের ভয়ে আপনার শরীরের যে প্রতিক্রিয়া হলো, আপনার যে ভয় বা অভিজ্ঞতা হলো, সেটা কিন্তু 100% বাস্তব ছিল। তখন কেউ একটা টর্চের আলো ফেললো, আপনি দেখলেন ওটা আসলে একটা দড়ি মাত্র, আপনার ভয় কেটে গেল। এখানকার মূল যুক্তি হচ্ছে, শঙ্করাচার্য এটাই বোঝাতে চেয়েছিলেন এই জগৎটাও ঠিক তেমনই। যতক্ষণ আলোর অভাব থাকে, আমাদের মস্তিষ্ক ভুল তথ্যকে মানে ফলস ইনফরমেশন প্রসেস করে, সেটাকেই আসল সত্য বলে ধরে নেয়। আজকের সিমুলেশন থিওরি ঠিক একই কথা বলে, আমাদের চারপাশে আমরা যা দেখছি তা হয়তো আলোর কণা আর পরমাণুর তৈরি একটা জটিল কোডিং, যাকে আমাদের মস্তিষ্ক বাস্তব বলে ভুল করছে। 4 নম্বর বিষয়, দ্য আল্টিমেট কোয়েশ্চেন, হু ইজ দ্য অবজারভার। মান্ডুক্য উপনিষদ এবং যোগাবশিষ্ট গ্রন্থে বারবার একটা গভীর মনস্তাত্ত্বিক প্রশ্ন করা হয়েছে। আপনি যখন গভীর ঘুমে স্বপ্ন দেখছেন, তখন কি আপনি জানেন যে আপনি স্বপ্নে আছেন? জানেন না। স্বপ্নের ভেতরে যদি কেউ আপনাকে এসে বলে, ভাই এটা একটা স্বপ্ন, আপনি বিশ্বাস করবেন না। বৃহদারণ্যক উপনিষদে একটি লাইন আছে, যে দেখে তাকে কে দেখে, যে জানে তাকে কে জানে। এখানে প্রশ্নটা কোনো বস্তু বা বিজ্ঞান নিয়ে নয়, প্রশ্নটা আমাদের চেতনা, কনসাসনেস, মূল উৎস নিয়ে। আধুনিক কোয়ান্টাম মেকানিক্স এবং সিমুলেশন থিওরি আজ প্রমাণ করতে চাইছে যে একজন অবজারভার বা পর্যবেক্ষক না থাকলে কোনো রিয়েলিটি বা বস্তু এককভাবে অস্তিত্বশীল হতে পারে না। তাহলে শেষ কথা কি, সনাতন ধর্ম কি কোনো সায়েন্স ফিকশন বা কম্পিউটার গল্প বলেছিল? না, একদমই না। সনাতন ধর্ম কোনো উত্তর চাপিয়ে দেওয়ার সস্তা চেষ্টা করেনি। এর আসল সৌন্দর্য এবং শক্তি এটাই যে এটি আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতে শেখায় না, এটি আপনাকে প্রশ্ন করতে শেখায়। আজকের আধুনিক বিজ্ঞান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ সুপার কম্পিউটারের হিসাব কষে, যে জায়গায় এসে থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, আমাদের এই দৃশ্যমান জগৎটাই কি শেষ সত্য? আমাদের পূর্বপুরুষেরা আজ থেকে হাজার হাজার বছর আগে খোলা আকাশের নিচে বসে উপনিষদের পাতায় ঠিক সেই একই প্রশ্ন লিখে রেখে গিয়েছিলেন। মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার হয়তো কোনো রেডিমেড উত্তর নয়, বরং সেই চিরন্তর প্রশ্নগুলো যা হাজার বছর আগেও মানুষকে তাড়া করে বেড়াতো, আর আজ বিজ্ঞানের চরম শিখরে দাঁড়িয়েও মানুষকে সমানভাবে ভাবিয়ে তুলছে। ভিডিওটা বুঝতে পারলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আপনার মতবাদ কমেন্টে পেশ করবেন, আমি প্রত্যেকটা কমেন্টই পড়ব। আর নতুন ভিডিও আসা পর্যন্ত, ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন। ধন্যবাদ।